বছর আগে সাভারের বোট ক্লাবে মারধর ও শিলতাহানির অভিযোগের মামলায় সাক্ষ্য দিতে আজ আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি। এই সময় ঘটনা বর্ণনা করতে পারছিলেন না পরীমনি। কিছু বিবরণ দিয়ে এক পর্যায়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন তিনি। এই কারণে আগামী ধার্য তারিখ থেকে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে তিনি কেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন। আসলে ওই রাত্রে কি এমন ঘটনা ঘটেছিল যেটা বলতে গিয়ে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। আদালতে গিয়ে ফুঁপিয়ে কাঁদলেন পরীমনি। আদালতের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফুঁপিয়ে কাঁদলেন চিত্রনায়িকা পরীমনি। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর এমন ঘটনা ঘটে। এদিন সাভারের বোট ক্লাবে মারধর ও শিলতাহানির অভিযোগে তার করা মামলায় সাক্ষ্য দিয়েছিলেন তিনি। ২ বছর আগে ওই ঘটনা ঘটেছিল। ঘটনার কিছু বিবরণ দিতে গিয়ে কথা বলতে পারছিলেন না ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। এক পর্যায়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন পরীমনি। পরে আদালতে তাকে ক্যামেরা ট্রায়ালে কথা বলার সুযোগ দেন। পরীমনি যখন কাঁদছিলেন তখন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর পিপি শহীদ হোসেন বিচারকের উদ্দেশ্যে বলেন, পরীমনি হয়তো এই জনাকীর্ণ আদালতে সেদিনকার ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারছেন না। আইনে এই ধরনের মামলায় ক্যামেরা ট্রায়ালে বিধান রয়েছে। এই সময় বিচারক পরীমনির উদ্দেশ্যে বলেন, আপনি যদি মনে করেন ক্যামেরা ট্রায়ালে সব ঘটনা খুলে বলবেন তাহলে অবশ্যই মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে। আপনার আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী ছাড়া আর কেউ সেখানে থাকবেন না। আপনি কি ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিতে চান? জবাবে এই চিত্রনায়িকা বলেন, মাননীয় আদালত, সেখানকার ঘটনা মনে পড়লে আমি আজও ট্রমাইজ হয়ে পড়ি এবং অনেক কষ্ট লাগে সেদিনকার ঘটনা শুনলে। পরীমনি কথা বলার পর আবারও কাঁদতে থাকে। তখন তার আইনজীবী মজিবুর রহমান বলেন, মাননীয় আদালত, পরীমনি ক্যামেরা ট্রায়ালে সব ঘটনা খুলে বলবেন। এ সময় পরীমনি বলেন, মাননীয় আদালত, আমি ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিব। আদালত যখন পরীমনিকে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়ে আগামী ২৫শে সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এদিকে পরীমনি যখন আদালতে সাক্ষ্য দিয়েছিলেন তখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন ব্যবসায়ী নাসির উদ মাহমুদ ও তুহিন সিদ্দিক। মামলার অপর আসামি শাহ শহীদুল আলমের পক্ষে তার আইনজীবী আদালতে ছিলেন। শহীদুল আদালতে আসতে না পারায় তার পক্ষে সময় চাওয়া হয়। পরীমনি বাদী হয়ে ২০২১ সালের ১৪ জুন সাভার থানার মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসির, তুহিন ও শহীদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নেন আদালত। গত বছরের ১৮ মে ৩ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। তখন নাসির সহ ৩ আসামি নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। গত বছরের ২৯শে নভেম্বর আদালতে প্রথম আংশিক সাক্ষ্য দেন পরীমনি। সেদিন ধারাবাহিকতায় সোমবার ঘটনার কিছু বিবরণ দেন তিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে সেদিনকার যে ঘটনা ঘটেছিল সেটা একটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু ওখানকার যারা আসামি তারা বলেন যে সেদিন কোনো ঘটনাই ঘটে নাই, কারণ সেদিন মাদক সেবী হিসাবে তিনিই গিয়েছিল। কারণ এর আগে কয়েকটি ভিডিও দেখেছি, তার বাসা থেকে অনেক মদ পাওয়া গেছে, এটাও আমরা দেখেছি। আসলে পরীমনি যে মদ খায়, তার বাসায় যে মদ ছিল সেটা কিন্তু র্যাব বের করেছে এবং তার বাসা থেকে সেদিন গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু সেদিন যে মাদক সেবী ছিলেন না তার কোনো তথ্য কারোর কাছেই নাই। এই জন্য ওখানকার যে আসামি যারা আছেন নাসির সহ তারা বলছেন যে তারা নিরাপদ। সেদিন ওখানে যা ঘোষণা করছিল সেটার জন্য পরীমনি নিজেই দায়ী, কিন্তু আমাদেরকে ফাঁসানোর জন্য সে এই ব্যবস্থা করেছেন। কিন্তু নারী হিসেবে যে তিনি একবারে ভালো মানুষ সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত মিডিয়া দ্বারা বিভিন্ন জায়গায় শোনা গেছে যে, এবং সব সময় দেখা যায় প্রত্যেক দিন একটা না একটা ঘটনা পরীমনির থাকবে, সেটা তার স্বামীর বিষয় হোক, তার সন্তানের বিষয় হোক, আর ব্যক্তিগত বিষয় হোক, সব কিছু নিয়ে সে এখন পর্যন্ত আলোচনাই আছে। কারণ তার কোনো ভালো ছবি এখন পর্যন্ত আমরা দেখি নাই, কিন্তু তিনি যে একজন আলোচিত ব্যক্তি এবং তার নিয়ে প্রতিদিন যে বিভিন্ন ধরনের মামলা হয় সেটা কিন্তু সবসময় দেখা যাচ্ছে। তাই আমি মনে করি সে যে একেবারে ধোয়া তুলসী পাতা সেটা কখনোই ভাবা যাবে না, তার মধ্যেও কোনো ত্রুটি থাকতে পারে। সেটাই এখন খুঁজে বের করার দরকার বর্তমান প্রশাসনের। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।